আপনারা কি জানেন 1970 দশকে এশিয়ার হিপ্পি ট্রায়াল ধরে হাজার হাজার বিদেশি তরুণ তরুণী এশিয়ার নানান দেশে ঘুরতে আসতো তাদের নতুন জীবন খুঁজতে, কিন্তু তাদের মধ্যে অনেকেই আবার বাড়িতে ফিরতে পারেনি, কারণ সেই সময় এশিয়ার রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল এক ভয়ঙ্কর মানুষ, যার হাসির পেছনে লুকিয়েছিল ভয়ঙ্কর মৃত্যু, এবং তার নাম হলো চার্লস সোবরাজ। গোটা বিশ্ব তাকে চেনে দি সার্পেন্ট অথবা দি বিকিনি কিলার নামে। হিপ্পি ট্রেল ছিল 1960 থেকে 1970 দশকে ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত একটা জনপ্রিয় রুট লাইন। তখন হাজার হাজার তরুণ তরুণী স্বাধীন জীবন খুঁজতে, আধ্যাত্মিকতা জানতে এবং কম খরচে বিদেশ ভ্রমণ করতে, পশ্চিমা সমাজ থেকে দূরে যেতে এই রুটটাই ব্যবহার করত। সাধারণত এই রুটটা শুরু হতো ইউরোপ থেকে, তারপর মানুষ যেত তুর্কি, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল এবং থাইল্যান্ডে। সবচেয়ে ফেমাস জায়গাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল কাঠমান্ডু, গোয়া আর ব্যাংকক। তখনকার দিনে বিমান ভ্রমণ এতটা সহজ ছিল না। অনেকে বাসে, ট্রেনে অথবা হিচ হাইকিং এর মাধ্যমে গাড়িতে লিফট নিয়ে নানান দেশে বিদেশে ভ্রমণ করত। আর চার্লস এই হিপ্পি ট্রায়ালে ঘুরে বেড়ানো বিদেশি পর্যটকদেরই টার্গেট করত। চার্লস গুরমুখ সোবরাজ জন্ম নেয় 1944 সালে ভিয়েতনামের সাইগনে। শৈশব থেকেই চার্লস ছিল খুবই চতুর, মিথ্যাবাদী, ম্যানুপুলেটিভ এবং অপরাধ প্রবণ। ফ্রান্সে থাকাকালীন ছোটখাটো অপরাধে জড়িয়ে পড়ে সে। তারপর ধীরে ধীরে ইন্টারন্যাশনাল ফ্রড সাইকেলের সাথে মিশতে শুরু করে। তদন্তকারীদের মতে সে স্টোলেন কার্সের ডিল করত, ফেক ডকুমেন্টস ব্যবহার করত, বর্ডার ক্রস করে ইললিগেল বিজনেস চালাতো, স্মাগলিং এর নেটওয়ার্কের সাথে যোগাযোগ রাখত। ফ্রান্সে বড় হওয়ার সময় থেকেই ছোটখাটো চুরি, প্রতারণা এইসব করতে শুরু করে সে। কয়েকবার জেলেও যায়, কিন্তু জেলও তাকে বদলায়নি। 1970 দশকে ইউরোপ এবং আমেরিকার তরুণ তরুণীরা হিপ্পি ট্রায়াল ধরে এশিয়া ঘুরতে আসতো। তাদের জনপ্রিয় গন্তব্য ছিল ব্যাংকক, থাইল্যান্ড, পাটায়া, কাঠমান্ডু, দিল্লি অথবা গোয়া। তখনকার দিনে মোবাইল ছিল না, সহজে যোগাযোগ করা খুবই কঠিন ছিল, আর পর্যটকরা অপরিচিতদের খুব সহজেই বিশ্বাস করে ফেলতো। আর এই সুযোগটাই নেয় চার্লস সোবরাজ। চার্লস নিজেকে কখনো জেমস ব্যবসায়ী, কখনো ধনী ব্যবসায়ী, আবার কখনো ভ্রমণকারী অথবা কখনো সাহায্যকারী বন্ধু হিসাবে পরিচয় দিত। তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ছিল তার ব্যক্তিত্ব। খুব সহজে সে মানুষের মন জিতে নিত। তার কৌশল ছিল বিদেশি পর্যটকদের সাথে বন্ধুত্ব করা, খাবার বা পানীয় অফার করা, এবং সেই খাবার বা পানীয়র মধ্যে ঘুমের ওষুধ অথবা বিষ মিশিয়ে দেওয়া, এবং সেই সব পর্যটকরা অসুস্থ হলে তাদেরকে আবার সাহায্য করার অভিনয়। আর তারপরে তাদের টাকা পয়সা, পার্স, নানা রকমের দামি সোনা গয়না সবকিছু নিয়ে পালাতো। আবার কিছু কিছু ক্ষেত্রে খুনও করেছিল সে। পরে যখন পুলিশরা তাকে ধরতে আসে, তখন সে ওখান থেকে পালিয়ে চলে আসে এই হিপ্পি ট্রায়ালের মাধ্যমে থাইল্যান্ডে। সময়টা ছিল 1975 সাল। হঠাৎই অক্টোবর মাসে থাইল্যান্ডের এক উপকূলীয় স্থানে পাওয়া যায় এক তরুণীর মৃতদেহ। পরে জানা যায় তিনি ছিলেন 21 বছর বয়সী আমেরিকান পর্যটক এবং তার নাম ছিল টেরেসা নোলটন। পুলিশ জানায় তার শরীরে শুধুমাত্র বিকিনি ছিল, মৃতদেহ জলে ভাসছিল, ডুবে মারা গেছে বলে প্রথমে প্রমাণিত হয়। কিন্তু পরে তদন্তকারীরা সন্দেহ করতে শুরু করে এটা সাধারণ ডুবে মৃত্যু নয়, কারণ টেরেসার পরিচিতদের বক্তব্যে অসঙ্গতি ছিল। চার্লস সোবরাজের সঙ্গে তার যোগাযোগের বহুবার প্রমাণ পাওয়া যায়। আর একই সময় টেরেসার পাশাপাশি আরও কয়েকজন পর্যটক নিখোঁজ হয়ে গেছিল। আর যেহেতু কয়েকজন নারী ভিকটিমের মৃতদেহ সমুদ্র সৈকতের কাছে বিকিনি পরিহত অবস্থায় পাওয়া গিয়েছিল, তাই সংবাদ মাধ্যম চার্লসকে নাম দেয় এই বিকিনি কিলার নামে। তদন্তে দেখা যায় চার্লস বিদেশি পর্যটকদের সাথে মিশত, তাদের প্রথমে বিশ্বাস অর্জন করত, খাবার বা পানীয়তে প্রথমে ড্রাগস মিশিয়ে দিত, এবং তারাই আবার অসুস্থ হলে তাদের সাহায্য করার অভিনয় করত। অনেক ক্ষেত্রে পাসপোর্ট চুরি করতো, টাকা লুট করতো, অথবা ড্রাগস ওভারলোড অথবা বিষ প্রয়োগ করতো তাদের শরীরে। কখনো কখনো গলা টিপে শ্বাসরোধ করা অথবা জলে ঠেলে ফেলে দেওয়া, আবার কখনো অর্ধেক পুড়িয়ে দেওয়া। অনেক সময় সে মৃত ব্যক্তির পরিচয় ব্যবহার করে অন্য দেশে পালিয়ে যেত। 1975 সালের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত থাইল্যান্ডে একের পর এক বিদেশি পর্যটকদের মৃতদেহ পাওয়া যেতে থাকে। অনেক দেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল, অনেকের মুখ বিকৃত ছিল, আর এইসব কারণে কিছু মৃতদেহ শনাক্ত করতে মাসের পর মাস সময় লেগে যেত। এবং একই বছরে আরো একটি কাপল মিসিং হয়। তারা দুজনেই ছিলেন তরুণ তরুণী, যারা থাইল্যান্ডে ঘুরতে আসার সময় চার্লস সোবরাজের সংস্পর্শে আসে বলে তদন্তকারীরা বিশ্বাস করেন। 1975 সালে হঠাৎই ওরা নিখোঁজ হয়ে যায়। পরে তাদের মৃতদেহ পাওয়া যায়। দেহ আংশিকভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল, পরিচয় লুকানোর চেষ্টা করা হয়েছিল। ব্যাংককে থাকা ডাচ কূটনৈতিক হারম্যান নিপেনবার্গ বুঝতে পারেন এগুলি সাধারণ কোনো নিখোঁজের ঘটনা নয়। তিনি পাসপোর্ট মেলান, মৃতদেহের তথ্য সংগ্রহ করেন এবং বিভিন্ন দেশের সাথে জোড়া লাগান। এবং তিনি যেটি বুঝতে পারেন একজন সিরিয়াল কিলার পুরো এশিয়া দেশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে এবং কেউ তাকে ধরতে পারছে না। এবং ধরবেই বা কি করে? সেই সময় চার্লস সোবরাজ নিজের পরিচয়পত্র গোপন রেখে নানা রকম টুরিস্টদের পাসপোর্ট সবকিছু চুরি করে তাদের পরিচয়পত্র ব্যবহার করে নানান দেশে ঘুরে বেড়াচ্ছিল। এইসব ঘটনাগুলির পর 1976 সালে দিল্লিতে চার্লস সোবরাজ
কয়েকজন ফরাসি ছাত্রকে বিষ খাইয়ে অজ্ঞান করার চেষ্টা করে, কিন্তু পরিকল্পনা ব্যর্থ হয়। কিছু ছাত্র অসুস্থ হয়ে পড়ে এবং পুলিশ খবর পায়। অবশেষে চার্লসকে গ্রেপ্তার করা হয় ভারতে। তিহার জেলে তাকে 10 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়। সাধারণ কয়েদিদের মতো ছিল না তিহার জেলে তার জীবন। শোনা যায় জেলেদের ঘুষ দিত, সে পার্টি করত, সাংবাদিকদের সাথে সাক্ষাৎ দিত এবং জেলের ভেতরেও তার প্রভাব খাটাতো। তিহার জেলে 1976 থেকে 1986 সাল কাটানোর পর চার্লস সোবরাজকে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছিল থাইল্যান্ডে। এতদিন ধরে জেলে থাকার ফলে চার্লস সোবরাজের সাথে সবারই মোটামুটি একটা ভালো বন্ডিং তৈরি হয় এবং চার্লস সেই সময় একটি ভয়ঙ্কর বুদ্ধি খাটান। সে জেলেদের গার্ডদের মিষ্টির সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয় এবং তারপরে সে জেল থেকে আবার পালিয়ে যায়। এরপরে চার্লস সোবরাজকে এইসব অপরাধের জন্য আরো 10 বছরে তিহার জেলে শাস্তি শোনানো হয়। দীর্ঘ 20 বছর জেলে থাকার পর চার্লস তার জন্মভূমি ফ্রান্সে চলে যায়। তিনি ছিলেন এমন একজন সিরিয়াল কিলার যে নিজের অপরাধ নিয়ে প্রায় অহংকার করত। এমনকি তিনি বলতো, আমার নামে সিরিজ বানাও, মুভিজ বানাও, নানা রকম ডকুমেন্টারিজ বানাও, আমি তোমাদেরকে পারমিশন দিয়ে দিচ্ছি। চার্লস ছাড়া পাওয়ার পরেও ফ্রান্সে গিয়েও সে চুরি, ডাকাতি, নানা রকম স্মাগলিং, ড্রাগস কেস এসব করেই চলেছিল। এমনকি জানা যায় যে তিনি পরবর্তীকালে আর্মস ডিলিং এর সাথেও জড়িয়ে পড়েছিলেন। এই সময় চার্লসের ক্রাইম এতটাই বেড়ে যায় যে সারা দেশের পুলিশ তাকে তন্ন তন্ন করে আবার খুঁজছিল। সময়টা ছিল 2003 সাল। 2003 সালে নেপালের একটি ক্যাসিনোতে হঠাৎই কয়েকজন পুলিশ চার্লসকে চিনে ফেলে। তারপর আবার তাকে গ্রেফতার করা হয়। চার্লস সোবরাজ ছিল অন্যরকম। সে বন্দুক দিয়ে ভয় দেখাতো না অথবা চিৎকারও করতো না, শান্তভাবে কথা বলতো। আর ঠিক এই কারণেই মানুষ তাকে বিশ্বাস করত। আর এই বিশ্বাসই ছিল চার্লসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। যখন তাকে নেপালে ধরা হয় তখন চার্লসের বিরুদ্ধে মামলাগুলোতে মৃত্যুদণ্ড কার্যকর হয়নি, কারণ তখন তার বয়স অনেক বেড়ে গিয়েছিল। দীর্ঘ আইন প্রক্রিয়া চলছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে ফাঁসি দেওয়া হয়নি। 2022 সালে নেপালের সুপ্রিম কোর্ট তার বয়স এবং শারীরিক অসুস্থতার কারণে তাকে মুক্তির আদেশ দেয় এবং তাকে পাঠানো হয় আবার ফ্রান্সে। 2022 থেকে বৃদ্ধ বয়সে সাধারণ মানুষ হিসাবে জীবন কাটাতে থাকে। এতগুলো খুনের অভিযোগ, তার সাথে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্রাইমস, এত কিছু অভিযোগ থাকা সত্ত্বেও দি সার্পেন্ট অথবা দ্য বিকিনি কিলার শেষ পর্যন্ত ফাঁসির দড়িতে ঝোলেনি। যে মানুষটা দশকের পর দশক মৃত্যু আর প্রতারণার খেলা খেলেছিল, শেষ পর্যন্ত সে মৃত্যুদণ্ড পায়নি। কিছু খুনি অস্ত্র নিয়ে সামনে আসে আর কিছু খুনি মানুষের বিশ্বাসকেই অস্ত্র বানায়। দি সার্পেন্ট শেষ পর্যন্ত ফাঁসির দড়িতে ঝোলেনি, কিন্তু তার নাম আজও বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারের তালিকায় রয়েছে। আর এই ছিল ভয়ঙ্কর একটি সিরিয়াল কিলার, দি চার্লস সোবরাজ অথবা দি বিকিনি কিলারের ঘটনা, যাকে অনেকে দি সার্পেন্ট নামেও চেনে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের সাথে। আর এমনই আরো সিরিয়াল কিলারদের স্টোরিজ, নানা রকমের ট্রু ক্রাইম স্টোরিজ অথবা কোনো সত্যি ভৌতিক ঘটনা শুনতে চাইলে অবশ্যই বং টেলিস্কোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সুপ্রিয় ছিলাম আপনাদের সাথে। খুব শীঘ্রই দেখা হবে আরো একটি ভয়ঙ্কর, অন্ধকার এবং রহস্যময় এপিসোডে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।